রাষ্ট্র সংস্কারে $3.5 বিলিয়ন সহায়তা দেবে বিশ্বব্যাংক। বাংলাদেশের উন্নয়নে চীনকে পাশে চাইলেন ডক্টর ইউনূস। কমিশন সংস্কারে নির্দলীয় সরকারের অধীনে ভোটার তালিকা করার পরামর্শ বিশেষজ্ঞদের। সংবিধান থেকে স্বৈরতান্ত্রিক ধারা অপসারণের তাগিদ। দিন গড়ানোর সঙ্গে পাল্লা দিয়ে পুঁজিবাজারে অব্যাহত দরপতন, হতাশ বিনিয়োগকারীরা। বাজার সংস্কারের তাগিদ অংশীজনদের। এবং বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টি। রাজধানীতে যানজটের ভোগান্তি, সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কার উদ্যোগে পাশে থাকার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক। এদিকে চীনকে বাংলাদেশের জনগণের পুরনো বন্ধু আখ্যা দিয়ে অতীতের মতো সব উন্নয়নে বেইজিংকে পাশে চাইলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ওদিকে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার শীর্ষ প্ল্যাটফর্ম সার্ককে পুনরুজ্জীবিত করায় গুরুত্ব আরোপ করেছেন ডক্টর ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। রেজা খানের রিপোর্ট। নিউ ইয়র্ক সময় বুধবার দুপুরে জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এতে বাংলাদেশের অর্থনীতি, ডিজিটালাইজেশন, তারল্য, জ্বালানি এবং বিদ্যুৎ ও পরিবহন খাতের সংস্কারে $3.5 বিলিয়ন সহায়তার আশ্বাস দেন ইউনূসের পুরনো বন্ধু অজয় বঙ্গ। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, অন্তত $2 বিলিয়ন নতুন এবং বিদ্যমান ঋণ কর্মসূচি থেকে আরও $1.5 বিলিয়ন সহায়তা দেবে বিশ্বব্যাংক। এদিন চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রফেসর ইউনূসের সৌজন্য সাক্ষাৎ হয়। এতে তিনি চীনকে বাংলাদেশের জনগণের পুরনো বন্ধু আখ্যা দিয়ে বলেন, অতীতের মতো সব উন্নয়ন কাজের অংশীদার হবে বেইজিং। চীনা সৌর কোম্পানিগুলোকে বাংলাদেশে আরও বড় আকারে বিনিয়োগ করার আহ্বান জানান তিনি। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনরুজ্জীবিত করতে বাংলাদেশ ও পাকিস্তানের সরকার প্রধান ঐক্যমত্য পোষণ করেছেন। স্থানীয় সময় বুধবার সকালে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সৌজন্য সাক্ষাতে এসব কথা উঠে আসে। বাংলাদেশের টেক্সটাইল ও চামড়া খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন পাক প্রধানমন্ত্রী। অন্যদিকে অধ্যাপক ইউনূস দুই দেশের মধ্যে যুব কর্মসূচি বিনিময়ের প্রস্তাব দেন। একই দিন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক। রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারের উদ্যোগ ও প্রচেষ্টার জন্য প্রধান উপদেষ্টাকে অভিবাদন জানান তিনি। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশন সংস্কারের প্রথম ধাপ হিসেবে অরাজনৈতিক সরকারের অধীনে ভোটার তালিকা প্রণয়ন ও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তার আগে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে গণতন্ত্র চর্চা বাড়ানো জরুরি বলে মনে করেন তারা। নির্বাচন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে সংবিধানে থাকা স্বৈরতান্ত্রিক ধারা অপসারণের পরামর্শও দিয়েছেন বিশিষ্টজনেরা। এমআর আসাদের বিশেষ প্রতিবেদন। নাগরিকদের ভোটাধিকার হরণ করে পরপর 3টি সাধারণ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা নিশ্চিত করে আওয়ামী লীগ টানা 3 মেয়াদ ক্ষমতায় থাকতে কবজা করে রাখে নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে। কিন্তু গেল 5 আগস্ট তীব্র জনরোষে পতন হয় আওয়ামী লীগ সরকারের। এরপর দেশের হাল ধরে অন্তর্বর্তী সরকার, যারা উদ্যোগ নেয় নির্বাচন ব্যবস্থা সংস্কারে। কমিশন সংস্কার প্রশ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফা নিত্রা বললেন, রাজনৈতিক নেতাদের সবার আগে নিজ দলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, আর কমিশনকেও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসতে হবে। সংবিধানকে গণতন্ত্রায়ন করতে হবে, সংবিধানের মধ্যেই স্বৈরতন্ত্রের উপাদান রয়েছে। আপনি যদি আপনার নিজের পলিটিক্যাল পার্টির মতের বিরুদ্ধে যেতে না পারেন, আপনার যদি ফ্লোর ক্রসিং অ্যালাউ করা না হয়, তাহলে আপনি কিভাবে আশা করেন যে সংসদে বসে আপনি একটা গণতান্ত্রিক কাজ করবেন? 2007-8-এও আমরা দেখেছি অনেক কিছু পরিবর্তন হয়েছে। পরের গভর্নমেন্ট
ক্ষমতায় এসে সেগুলো সব বাতিল করে দিয়েছে বা সেগুলোকে এমন জায়গায় নিয়ে গেছে যেটা স্বৈরতন্ত্রের বীজকে আরো দ্রুত বর্ধনে সহায়তা করেছে। সাবেক জেলা জজ ইকতাদার আহমেদ বললেন, যেহেতু দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারে না, তাই নির্দলীয় সরকারের অধীনে ভোটার তালিকা তৈরি করতে হবে। নির্বাচন কমিশন যখন কোনো নির্দলীয় সরকারের অধীনে কাজ করে তখন নির্বাচন কমিশন কিন্তু খুব সুন্দরভাবে ভোটার তালিকা প্রস্তুত, তারপরে হচ্ছে নির্বাচন এলাকা সীমানা নির্ধারণ, নির্বাচন অনুষ্ঠান সবকিছুই কিন্তু সুন্দর এবং সুচারুভাবে সম্পন্ন করে। কিন্তু যখনই দেখা যাচ্ছে যে দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশনকে কাজ করতে হয়, তখন দেখা যায় যে দলীয় সরকারের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে গিয়ে অনেকটা কম্প্রোমাইজ করতে হয়, কম্প্রোমাইজ করে চলতে হয় আর কি। এই কম্প্রোমাইজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে তারা তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারেন না। নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন হলে প্রকৃত জনমত প্রতিফলন হয় বলে মন্তব্য করেন তিনি। দলীয় সরকার হিসেবে আওয়ামী লীগও ছিল, বিএনপিও ছিল, জাতীয় পার্টি ছিল। তো অতীতের অভিজ্ঞতার আলোকে আমরা বলতে পারি যে ভবিষ্যতে কখনো যদি দলীয় সরকারের অধীন নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে আগাম অনুধাবন করা সম্ভব যে নির্বাচনে কারা বিজয়ী হবে। আবার যদি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন যদি নির্বাচন হয় সেটাও আগাম অনুধাবন করা সম্ভব যে নির্বাচন সুষ্ঠু হবে এবং প্রকৃত জনমতের প্রতিফলনে সরকার গঠিত হবে। ক্ষমতার পালাবদলে নির্বাচনে সহিংসতা এড়াতে সংবিধানে স্থায়ী উপায় বের করার পরামর্শ দিয়েছেন সাবেক এই বিচারক। আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে এখন পর্যন্ত 708 জন নিহত ও 25,000 আহতের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহ মোহাম্মদ হেলাল উদ্দিন। এদিকে অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের প্রশিক্ষণের মাধ্যমে পর্যটন শিল্পে সম্পৃক্ত করার উদ্যোগের কথা জানালেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব। সচিবালয়ে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। পর্যটন শান্তি সোপান প্রতিপাদ্যে 27 সেপ্টেম্বর শুক্রবার বিশ্ব পর্যটন দিবসে বিভিন্ন কর্মসূচি নিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। দিনটি উপলক্ষে বৃহস্পতিবার এক ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এতে মন্ত্রণালয়ের সচিব জানান, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে পর্যটন শিল্পে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে। জুলাই আগস্ট অভ্যুত্থানের অকুতভয় বীর শহীদদের গৌরব গাথাকে অমলিন করার লক্ষ্যে শহীদ পরিবারের সদস্যদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে পর্যটন শিল্পে সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে এই বিপ্লব এক ভিন্ন মহিমায় উদ্ভাসিত হবে। এদিন সচিবালয়ে আরেক ব্রিফিংয়ে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব শাহ মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, চীনা মেডিকেল টিমের পরামর্শে গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা সেবা দেবে সরকার। তারা খুব আন্তরিকভাবে 5টা হাসপাতাল ভিজিট করেছেন। তারা আমাদের ডক্টরদেরকে তাদের তরফ থেকে যে সমস্ত পরামর্শ দেওয়ার প্রয়োজন ছিল সেগুলো দিয়েছেন। এই 105 জন পেশেন্টের মধ্যে আপনার কয়েকজন পেশেন্ট খুব ক্রিটিক্যালি ইনজুর্ড। এই ক্রিটিক্যালি ইনজুর্ড পেশেন্টের বিষয়ে কিছু সাজেশন তারা দিয়েছেন। তারা নিজেদের একটা পূর্ণাঙ্গ অ্যাসেসমেন্ট আমাদেরকে পরে পাঠাবেন। তার ভিত্তিতে আমাদের যদি কোনো আরও ভালো ট্রিটমেন্ট করার প্রয়োজন হয় সেটা আমরা নিশ্চয়ই করব। ছাত্র জনতার আন্দোলনে এখন পর্যন্ত 708 জন নিহত ও 25,000-এর বেশি আহতের তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি। যারা নিহত হয়েছেন তার একটা তালিকা আমরা ওয়েবসাইটে প্রকাশ করেছি। সেই তালিকা অনুযায়ী এটা 708 এখন পর্যন্ত। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। সরকার পতনের পর পুঁজিবাজারের উত্থান ছিল চোখে পড়ার মতো, তবে দিন গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতির অবনতি হতে শুরু করেছে। টানা দরপতনে বিনিয়োগকারীদের মধ্যেও দেখা দিচ্ছে হতাশা। এই অবস্থায় ব্যাংকের পাশাপাশি পুঁজিবাজারেও সংস্কারের তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। মনিরুল ইসলামের রিপোর্ট। দরপতনের বৃত্তে থাকা শেয়ার বাজারে ঢালাও দরপতন হয়েছে। দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে তার 14 গুণেরও বেশি। ফলে কমে গেছে মূল্যসূচক। টানা দরপতন অনেকটা নীরবেই দেখছেন বিনিয়োগকারীরা। অবস্থা এমন যে পুঁজি রক্ষাই দায় হয়ে পড়েছে। আইপিওর মাধ্যমে যদি ভালো কোম্পানিগুলোকে এনলিস্টেড করা হয় সেক্ষেত্রে
এটা বাজারের জন্য ভালো হবে। এদিকে ক্রমেই দীর্ঘ হচ্ছে জেটভুক্ত কোম্পানির তালিকা। নতুন করে আরও ২৮ কোম্পানিকে নিম্নমান শ্রেণীভুক্ত করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এতে জেট শ্রেণীভুক্ত কোম্পানির সংখ্যা ৫৬ থেকে বেড়ে দাঁড়ালো ৮৪-তে, যা পুঁজিবাজারের ২১%। বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের অনৈতিক হস্তক্ষেপের ফলে মার্কেট আজকে ফল করেছে। দেশের শেয়ার বাজারে মোট তালিকাভুক্ত কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের সংখ্যা ৩৯৭। এর মধ্যে নিম্নমানের তালিকার সংখ্যা বাদ দিলে সক্রিয় প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়ায় ৩১৩-তে। এতে বাজারে আরও নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ২৮টা কোম্পানিকে জেট গ্রুপে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই সময়ে এই নিউজটা আসলে আমাদেরকে মার্কেটটাকে আরও বেশি একটা নতুন চাপ তৈরি করেছে। এদিকে বিনিয়োগকারীরা ভুগছেন হতাশায়। সংকট উত্তরণে শেয়ার বাজারে সংস্কার চান তারা। দুষ্ট প্রকৃতির লোক যারা আছে তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনা। প্রকৃত বিনিয়োগকারীর থেকে গ্যাম্বলাররা বেশি প্রবেশ করেছে। লঙ্কা বাংলা সিকিউরিটিজের ব্যবস্থাপক আমিনুল হক মিলন বলেন, সরকার পতনের পর প্রত্যাশা ধরে রাখতে পারেনি বাজার, তাই পুঁজিবাজারেও সংস্কার দরকার। সিকিউরিটিজ কমিশন পুনর্গঠিত হওয়ার পরে গত ১.৫ মাসে এখন পর্যন্ত যে সিদ্ধান্তগুলো এসছে, আমি আগে বলছিলাম যে ওইভাবে যে সমন্বিতভাবে মার্কেটের উন্নয়নের জন্য কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আসেনি, বরং ওনারা কিছু কিছু ডিসিশন নিয়েছে, পরবর্তীতে আবার সেগুলোতে তারা আবার পিছুটান দিয়েছে। যথাযথ ব্যবস্থা নিলে শেয়ার বাজার তার আগের অবস্থায় ফিরে আসবে বলেও মনে করেন তিনি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। আশ্বিনের মাঝামাঝি সময়ে এসে সারা দেশে বেড়েছে বৃষ্টির দাপট। কখনো মুষলধারে, আবার কখনো ঝিরিঝিরি ঝরছে। সকাল থেকেই এমন অবস্থা চলায় ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ। আগামীকালও এ ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া। বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীতে শুরু হয় অঝোর ধারার বৃষ্টি। এতে রাজধানীর বিভিন্ন সড়কে সৃষ্টি হয় যানজট। সব মিলে গত কয়েকদিনের বৃষ্টিতে কমেছে তাপপ্রবাহের দাপট। জীবন জীবিকার টানে বৃষ্টি আর যানজট উপেক্ষা করেই গন্তব্যে ছুটতে দেখা যায় কর্মজীবী মানুষদের। তবে চরম ভোগান্তি পোহাতে হয় তাদের। বৃষ্টি সারাদিন চলতেছে আর কি, চলাফেরার সমস্যা হচ্ছে। ইনকাম কম হতেছে, আমাদের ফ্যামিলি আছে, চালাইতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। ছাত্রীও নাই, বহুত কষ্টে আছি আমরা। রেনকোট নাই, কাগজ দিয়ে বেড়াতেছি, ক্যাপ নাই, রাস্তায় ঘুরতেছি। এইভাবে যদি চলতে থাকে তাহলে গাড়ি চালানো অসম্ভব। আর রোডের পরিস্থিতিও খুব খারাপ, ভাড়া নাই। 40 টাকা ভাড়াতে হয়, এই জায়গায় 30 টাকা ভাড়া লয়ে যাওয়া লাগে। শুক্রবারও বৃষ্টির এ ধারা অব্যাহত থাকতে পারে বলে জানালেন এই আবহাওয়াবিদ। গত 24 ঘন্টায় কিন্তু দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুমারখালীতে 104 মিলিমিটার এবং রাজশাহীতে 101 মিলিমিটার, ঢাকাতে হয়েছে 44 মিলিমিটার। সমুদ্র বন্দরগুলোর জন্য 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছিল। এটা আজকে দুপুরের 2টার সময় এটা প্রত্যাহার করা হয়েছে। এখন কোনো সতর্ক সংকেত নেই। গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ 104 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া দপ্তর। এই সময় রাজধানী ঢাকায় 44 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী। সপ্তাহের ব্যবধানে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় দ্বিগুণ রোগী। বাড়তি চাপ সামলাতে চালু করা হয়েছে আলাদা ডেঙ্গু ওয়ার্ড। এ থেকে বাঁচতে সতর্ক হওয়ার পরামর্শ চিকিৎসকদের। ময়মনসিংহ থেকে রুবায়েত বাপ্পির প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। ময়মনসিংহ মেডিকেলে বেড়েছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। চলতি মাসের 22 তারিখ পর্যন্ত সেখানে 158 জন রোগী ভর্তি হয়েছে। আর সোমবার পর্যন্ত গত 24 ঘন্টায় ভর্তি হয়েছে 17 জন। স্বজনরা জানান, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তারা। জ্বর কমে না, তারপরে আমি জ্বরের মাত্রা বাইরে যাওয়ার পরে আমি যে এখানে আসছি, আসার পরে ব্লাড টেস্ট করলাম, তো পরে আমার ডেঙ্গু ধরা পড়ছে। শরীরে তীব্র জ্বর দেখা দেয়, শরীরে বমি আসতে চায় এবং মাথা ঘুরাইয়া পড়ে যেতে চায়। এখন আমার শরীরে প্রায় 5 দিন পরে শরীরে রেশ দেখা দিচ্ছে, সারা শরীরে রক্তের মতো ছোপ দেখা দিয়েছে। প্রথমে জ্বর হয়েছে, জ্বর থেকে পরে পরীক্ষা করলো, পরে দেখলো যে ডেঙ্গু হয়েছে। দ্বিতীয় টেস্টের জন্য দেখি কি হয়। সম্পূর্ণ সুস্থ জায়গায় ইনশাআল্লাহ আমি বাড়িতে চলে যাব। রোগীর চাপ বেড়ে গেলেও হাসপাতাল কর্তৃপক্ষ নিয়মিত সেবা দিচ্ছেন বলে জানালেন এই স্বাস্থ্যকর্মী। জ্বর, তীব্র মাথা ব্যথা, অনেক রোগীর শরীরে রেশ থাকে, দানা দানা থাকে। দেখা গেল এখন একটু কম, 24 ঘন্টায় দেখা গেছে রোগী
একদম ওয়ার্ড ফিল আপ হয়ে যায় মোটামুটি। নানা সীমাবদ্ধতার মধ্যেও রোগীদের সাধ্যমতো সেবা দেওয়া হচ্ছে বলে জানালেন হাসপাতালের পরিচালক। ডেঙ্গি ওয়ার্ড আমরা চালু করেছি, এখানে আছে, এবং এখন যদি ডেঙ্গি রোগী আমাদের হাসপাতালে আসে তাহলে চিকিৎসা দেওয়ার কোনো প্রকারের অসুবিধা হবে না। এবছর আগস্ট মাসে ময়মনসিংহ মেডিকেলে 2 জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আর কয়েকদিন বাকি। আগামী 9 অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে এর আনুষ্ঠানিকতা। তাই প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কারিগররা। পূজার সার্বিক নিরাপত্তার বিষয়ে প্রস্তুতি আছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। মানিকগঞ্জ থেকে সাধন সূত্রধর ও নওগাঁ থেকে হাবিবুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। মানিকগঞ্জে এবার 7 উপজেলায় 560টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। শিল্পীর নিপুণ হাতে চলছে প্রতিমা তৈরির কাজ। কারিগররা ফুটিয়ে তুলছেন দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ ও কার্তিকের প্রতিমা। এ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা। এবছর সব উপকরণের দাম বাড়ায় খরচ একটু বেশি হচ্ছে বলে জানান আয়োজকরা। প্রতি বছরের ন্যায় এবারও আমরা লক্ষ্মী মণ্ডপে দুর্গাপূজা করব। তো আমরা যে পরিশ্রমটা করি সে তুলনায় আমরা পারিশ্রমিক ওইভাবে পাই না। সব জিনিসের দাম অনুসারে আমাদেরটাও তো একটু দাম বাড়ে। প্রতি বছরের মতো এবারও উৎসব মুখর পরিবেশেই পূজা উদযাপন হবে বলে জানান জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক। মানিকগঞ্জ জেলায় এবার মহাসমারোহে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আমরা ইতিমধ্যেই মানিকগঞ্জ জেলা 7টি উপজেলার থানার সঙ্গে মিটিং করেছি। দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানালেন জেলা পুলিশ সুপার। মানিকগঞ্জ জেলা পক্ষ থেকে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আমরা প্রয়োজনীয় নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি। এদিকে নওগাঁতেও প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। কোনো কোনো মণ্ডপে চলছে কাঠামো তৈরি, আবার কোথাও করা হচ্ছে মাটির কাজ। প্রতিমা তৈরির পাশাপাশি মঞ্চসজ্জার জন্য প্রস্তুতি নিচ্ছেন আয়োজকরা। এখন খুব ব্যস্ত, কাজের খুব চাপ। দুর্গাপূজায় যথাযথ মর্যাদায় পালিত হবে। আমরা এই অঞ্চলে যারা বসবাস করি, হিন্দু মুসলমান সবাই মোটামুটি আমরা একত্রে বসবাস করার চেষ্টা করি। আমরা সেভাবে প্রস্তুতি আছি, তো আমরা পূজা করব বা করতেছি পূজা। আমাদের জন্য এখানে কোনো রকম কোনো অসুবিধা নাই। দুর্গোৎসবকে সার্বজনীন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। আমাদের যে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে সেক্ষেত্রেও কিন্তু আপনার দেখা যাচ্ছে যে এখানে হিন্দু ধর্মীয় বা সনাতন ধর্মীয় লোকজন যেভাবে আনন্দ উৎসব উপভোগ করবে। তবে গত বছরের চেয়ে এবার 2 জেলাতেই কমেছে মণ্ডপের সংখ্যা। আফরিন পপি, মোহনা সংবাদ। খেলার খবর। টেস্ট ও টি-20 ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে কানপুরের টেস্টে মাঠে নামার আগের দিন সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। আগামী 21 অক্টোবর থেকে মিরপুরে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলে সাদা পোশাক তুলে রাখবেন সাকিব। তবে দেশে ফিরলে নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান তিনি। ক্যারিয়ারের শেষ টি-20 খেলে ফেলেছেন টি-20 বিশ্বকাপেই, আর চ্যাম্পিয়ন ট্রফি খেলে ওয়ানডে থেকে অবসরের কথাও জানান সাকিব। যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট, স্পেশালি টেস্ট ক্রিকেটে, এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কিভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি। অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয়। তারা হয়তো আমাকে একটা ডিসিশন দিবে যেটার ভিত্তিতে আমি হয়তো বা দেশে যে খুব ভালোভাবে খেলে অ্যাটলিস্ট টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারবো। টি-20 বিশ্বকাপ খেলতে দুবাই পৌঁছেছে বাংলাদেশ নারী দল। আগামী 3 অক্টোবর শুরু হচ্ছে নবম আসর। উদ্বোধনী ম্যাচে শারজায় বাংলাদেশ সময় বিকেল 4টায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে টাইগ্রেসরা। তার আগে দুবাইতে খেলবে 2টি প্রস্তুতি ম্যাচ। প্রথমটি 28 সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং পরেরটি 30 সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে। বিশ্বকাপের গ্রুপ পর্বে স্কটল্যান্ড ছাড়াও জ্যোতি বাহিনীর অন্য প্রতিপক্ষ হচ্ছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরও একবার। রাষ্ট্র সংস্কারে $3.5 বিলিয়ন সহায়তা দেবে বিশ্বব্যাংক। বাংলাদেশের উন্নয়নে চীনকে পাশে চাইলেন ডক্টর ইউনূস।
কমিশন সংস্কারে নির্দলীয় সরকারের অধীনে ভোটার তালিকা করার পরামর্শ বিশেষজ্ঞদের। সংবিধান থেকে স্বৈরতান্ত্রিক ধারা অপসারণের তাগিদ। দিন গড়ানোর সঙ্গে পাল্লা দিয়ে পুঁজিবাজারে অব্যাহত দরপতন, হতাশ বিনিয়োগকারীরা, বাজার সংস্কারের তাগিদ অংশীজনদের। এবং বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টি, রাজধানীতে যানজটের ভোগান্তি, সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।